নমস্কার, আপনারা শুনছেন প্রবীণ শিল্পীদের দ্বারা পরিচালিত অনুভব 2.0 পডকাস্ট। ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভব 2.0। অনুভবের এই অভিনব ভাবনার স্রষ্টা ডক্টর আর শ্রীধর এবং পূজা মুরাদা ও আশিস তিওয়ারি তার সাথে সমন্বয়কারী। অনুভব 2.0 এই পর্বটি আপনাদের জন্য নিবেদন করছেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বক্তা ঈপ্সিত চক্রবর্তী। তিনি ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজির প্রজেক্ট ডিরেক্টর। তার আজকের বক্তব্য আন্তঃপ্রজন্ম বন্ধন। আন্তঃপ্রজন্ম বন্ধন আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে জড়িত। শৈশবকাল থেকেই একটি শিশু তার পারিপার্শ্বিকের সঙ্গে পরিচিত হতে শেখে। মা বাবা ছাড়াও দাদু দিদা ঠাকুমা ঠাকুরদার শিশুর জীবনে অনেকটা অংশ জুড়ে থাকে। এরা নাতি নাতনিদের অনেক সমস্যা সমাধান করে বড় হতে সাহায্য করেন। ভারতবর্ষের যৌথ পরিবার প্রথম প্রজন্ম ও তৃতীয় প্রজন্মে যে চিরন্তন বন্ধন যা তাদের চরিত্র গঠনে সাহায্য করে তারই উজ্জ্বল নিদর্শন। পরিবারের বাইরে যে বৃহত্তর সমাজ, সেখানেও এই দুই প্রজন্মের মেলবন্ধনকে সুদৃঢ় করতে আমরা অঙ্গীকারবদ্ধ। বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। নতুন সূর্য উদয় হবে, আনন্দে জীবন কাটাবে। বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। নমস্কার, আমার নাম ঈপ্সিত চক্রবর্তী। আমি ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি জেরন টেকনোলজি রিসার্চ ডিভিশনের অধ্যক্ষ। জেরন টেকনোলজি একটা হাইব্রিড ডোমেন। জেরন্টোলজি স্টাডি ফর দ্য এজেড, মানে একজন মানুষের বয়স হলে এই এজিং প্রসেসটা অ্যান্ড দি এজেড পারসন অ্যাজ ওয়েল, এই দুই নিয়ে গবেষণা করে জেরন্টোলজি। নানান ধরনের সমস্যার মুখোমুখি হই আমরা একটা সার্টেন এজের পরে, কারণ আমাদের শারীরিক মানসিক যে ক্ষমতাগুলো আস্তে আস্তে ডিটোরিয়েট হতে শুরু করে। তো তখন টেকনোলজির হেল্প নিয়ে কিভাবে এই ইস্যুগুলোকে, এই চ্যালেঞ্জগুলোকে অ্যাড্রেস করা যায়, এই নিয়েই জেরন টেকনোলজি গড়ে উঠেছে। আমার মনে আছে যখন আমি প্রথম স্পেশালাইজেশন শুরু করি জেরন টেকনোলজিতে, আমার তখন একটু প্যারাডক্সিক্যাল লেগেছিল, কারণ বয়স হয়ে গেছে, একজন বয়স্ক মানুষ, ধরুন 70-75 বছর বয়সী একজন বৃদ্ধ মানুষ, তো তার সাথে আমরা টেকনোলজিটাকে খুব একটা অ্যাসোসিয়েট করতে পারি না। টেকনোলজি যেন ইয়াং এজ, মিডল এজ, ইভেন ইয়াং ওল্ড, ঠিক আছে। তো এই যে আমার সন্দেহটা তৈরি হয়েছিল, এই যে আমার মনে হয়েছিল যে একটা খুঁতখুঁতা নেই যে এইটা ঠিক এক্স্যাক্টলি এই ডোমেনটা কী নিয়ে কাজ করে। অ্যাকচুয়ালি এর মধ্যে কিন্তু আর একটা বড় রকম কনসেপ্ট চলে আসে, যাকে আমরা ইন্টারজেনারেশনাল বন্ডিং বলি, আন্তঃপ্রজন্ম সম্পর্ক। দেখুন, একজন মানুষের বয়স হয় যখন, তখন তো তার জীবনের অনেক কিছু মধ্যে দিয়ে উনি গেছেন। তার উইজডম, তার এক্সপিরিয়েন্স একদম অনপ্যারালেড, যেটা বয়স ছাড়া কিন্তু আমাদের মধ্যে আসে না। এমন এক্সপিরিয়েন্স, মানে বিভিন্ন দিক, জীবনের বিভিন্ন দিকের মধ্যে দিয়ে আমি গেছি, অনেক চ্যালেঞ্জ ফেস করেছি, অনেক ইস্যু আমি দেখেছি। তো কোনো কিছু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের এক্সপিরিয়েন্স, এই উইজডম কিন্তু দরকার। অথচ আজকের দিনে টেকনোলজি ছাড়া এগোনো অসম্ভব। স্মার্ট গ্যাজেট সমস্ত কিছুর মধ্যে চলে আসছে এই স্মার্ট টেকনোলজি। আর সেটা কিন্তু সবসময় আমরা দেখেছি যে একটু ইয়াং, মানে যাদের অতখানি বয়স হয়নি, তারাই কিন্তু কমফোর্টেবল ফিল করে ওটা ইউজ করতে। তো এই দুটো জেনারেশন, দুটো প্রজন্ম, একটা প্রজন্ম যারা অনেক বছর ধরে রয়েছেন, অনেক কিছু দেখেছেন, তাদের উইজডম, তাদের এক্সপিরিয়েন্স এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট। আর একটা প্রজন্ম যারা হয়তো অতটা এক্সপিরিয়েন্স নেই, কিন্তু তাদের একটা প্রফিসিয়েন্সি আছে, তারা টেকনোলজি ইউজ করতে পারে, তারা স্মার্ট গ্যাজেট ইউজ করতে পারে। এই দুটো প্রজন্ম যদি একসাথে কাজ করা শুরু করে, তাহলে কিন্তু লিপস অ্যান্ড বাউন্ডস আমরা এগিয়ে যাব, আমাদের প্রোগ্রেস হবে।
এই যে কনসেপ্টটা, এটাই কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারজেনারেশনাল বন্ডিং, আমরা এটাকে বলি ইন্টারজেনারেশনাল ইন্টিগ্রেশন। এখানে আর একটা শব্দ আমি বলবো, যাকে বন্ডিং না বলে আমরা যদি সলিডারিটি কথাটা ইউজ করি, বেশ কিছু জায়গায় এখন ইউজ হয় কথাটা সলিডারিটি। আজকে আমি বন্ডিং আর সলিডারিটি, ইন্টারজেনারেশনাল বন্ডিং কী আর ইন্টারজেনারেশনাল সলিডারিটি কী, দুটোর মধ্যে তফাৎটা কোথায়, আর কোনটা আমাদের এখনকার কনটেক্সটে কোনটা ইম্পর্ট্যান্ট, কোনটার দিকে আমরা দেখব, কোনটা নিয়ে ভাববো, এইটুকু শুধু আলোচনা করবো যেটুকু সময় আছে। দেখুন, বন্ডিং মানে লাভ অ্যান্ড অ্যাফেকশন, সিম্প্যাথি, এমপ্যাথি, এই ধরনের হিউম্যান ইমোশনগুলো চলে আসে বন্ডিং কথাটা যখনই আমরা বলি, তাই তো? কিন্তু সলিডারিটি একটা টেকনিক্যাল টার্ম। বিখ্যাত সোশিওলজিস্ট ডক্টর এমিলি ডারখাইম এই কথাটাকে প্রথম কয়েন করেছিলেন, সলিডারিটি আর বন্ডিংয়ের মধ্যে তফাৎ হচ্ছে, আমি ধরুন কিছু একটা করছি যেটা একজন বয়স্ক মানুষের উপকৃত হচ্ছেন, উপকারে লাগছে। আমি এমন কিছু করছি একজন বয়স্ক মানুষের উপকারে লাগছে, উনি এমন কিছু করছেন, ওই মানুষটা এমন কিছু করছেন যেটা আমার উপকারে লাগছে। কিছু একটা করছেন, উনি করছেন, আমি করছি, এই দুয়ে মিলে এই রেসিপ্রোকাল যে রিলেশনশিপটা তৈরি হচ্ছে, আমি কিছু করছি সেটা ওনার সুবিধা হচ্ছে, ওনার উপকারে লাগছে, উনি কিছু করছেন, আমার উপকারে লাগছে। এই ধরনের বন্ডিংকে কিন্তু বলা হয় সলিডারিটি। কাজে সলিডারিটির মধ্যে কিন্তু কাজ জিনিসটা চলে আসে। সলিডারিটি কিন্তু শুধু রেসপেক্ট বা রেকগনিশন বা একজনের বয়স হয়েছে তাই জন্য তাকে উনি রেসপেক্ট উনি পাবেনই, আমরা তো বড় হয়েছি এই জিনিসটা শিখতে, এটা একদম ডিফল্ট সিনারিও যে একজনের বয়স হয়েছে মানে ওনাকে আমরা রেসপেক্ট করবো। সলিডারিটি কিন্তু ঠিক ওই দিকে যায় না। সলিডারিটি মানে একটা কাজের জন্য, একটা কাজ, যে কাজটা আমাদের পুরো সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সমাজে যত প্রজন্ম রয়েছে, যত জেনারেশন, তারা কিন্তু এমন কিছু করছে যেটা তাদেরই কাজে লাগছে। একটা জেনারেশন এমন কিছু করছে, অন্য জেনারেশনের কাজে লাগছে, অন্য জেনারেশন কিছু করছে যেটা আবার এদের কাজে লাগছে। এইটাকে কিন্তু সলিডারিটি সিনারিও বলা হয়। আজকের যে কনটেক্সট, এই কনটেক্সটে কিন্তু সলিডারিটি এই কনসেপ্টটা ভীষণই ইম্পর্ট্যান্ট। আর ভীষণ ইম্পর্ট্যান্ট এটা নিয়ে ভাবা, যেটা কীভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে। কেন মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফ্রন্টিয়ারে যা হয়েছে গত 2-3 ডিকেডস ধরে, লাস্ট 2 to 3 ডিকেডস, মানুষের লনজিভিটি অনেক বেড়ে গেছে। লনজিভিটি ডিভিডেন্ড বলা হয় এখন, যে অনেক বছর বাঁচছি আমরা। পপুলেশন এজিং এই কথাটাকে বলা হয়, কারণ পৃথিবীর সমস্ত কান্ট্রিতেই কিন্তু এটা হচ্ছে যে বয়স্ক মানুষের পপুলেশন বাড়ছে। ফার্টিলিটি রেট মানে যে জন্মাচ্ছে বাচ্চারা কম, অনেক বয়স্ক মানুষ ওল্ড এজে পা দিচ্ছেন। এতে করে কী হচ্ছে, আমাদের পপুলেশনের যেরকম ছিল, যে পপুলেশন পিরামিড যেটাকে বলা হয়, সেটা উল্টে গেছে। এখন মেজরিটি অফ দি পপুলেশন, দ্য মেজর গ্যামার হচ্ছে 60+। তো এটা তো কোনো খারাপ ব্যাপার নয়, মানে এটা তো কোনো অবস্ট্যাকেল নয়। এটা হচ্ছে আমাদের মেডিকেল সায়েন্স, আমাদের পাবলিক পলিসি ট্রায়াম্প একটা, এটা আমাদের জয়। এটা থেকে ম্যাক্সিমামটা আমরা কী করে নেব? ম্যাক্সিমামটা নিতে গেলে কিন্তু এই ধরনের ইন্টিগ্রেশনটা দরকার। কারণ টেকনোলজি যে হারে এগিয়ে চলেছে, একটা সার্টেন বয়সের পরে আমি অতটা শিখতে পারি না। আমার নতুন কোনো স্কিল শেখা, বিট একাডেমিক বা মোটর বা যে কোনো ধরনের স্কিল শেখা একটু ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু আমার মধ্যে কী আছে না, আমার মধ্যে ওই উইজডমটা রয়েছে। আমি জানি কী করতে হবে, কী করলে ভালো হবে সবার। তাই আমার সাথে যদি একজন এমন কেউ থাকে, এমন প্রজন্মের মানুষ থাকে যে টেকনোলজিটা জানে, যে করতে পারবে, তার সাথে যদি আমি কাজ করি, আমি বলবো, রাস্তা দেখিয়ে দেবো, আমি এগিয়ে নিয়ে যাব। টেকনোলজির যে কাজগুলো, যে অ্যাপ্লিকেশনগুলো, ইমপ্লিমেন্টেশনগুলো, সেটা করবে আরেকজন আমার সাথে। এই সিনারিওটা সলিডারিটি সিনারিও। তো এইটা করতে পারলে কিন্তু তখনই দেখা যাবে যে যতই পপুলেশন এজিং হোক, পপুলেশনের বয়স্কদের সংখ্যা যতই বাড়ুক না কেন, আমরা কিন্তু এগিয়ে চলেছি, একটা স্টাডি পেসে এগিয়ে চলেছি। তার কারণ হচ্ছে এই ফুয়েলটা আসছে, এগিয়ে নিয়ে যাওয়ার ফুয়েলটাই কিন্তু আসছে আন্তঃপ্রজন্ম এই সলিডারিটি থেকে, ইন্টারজেনারেশনাল সলিডারিটি। আমাদের প্রতিষ্ঠানে, আমি একটা উদাহরণ দেবো, আমাদের প্রতিষ্ঠানে CMIGতে ডে কেয়ার সেন্টার আছে।
2টি ডে কেয়ার সেন্টার। ডে কেয়ার সেন্টারে কী হয় না, 4 কিলোমিটার রেডিয়াসের মধ্যে, যেখানে আমাদের অর্গানাইজেশন 4 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যত মার্জিনালাইজ মানে দারিদ্র সীমার নিচে যতজন বয়স্ক মানুষ রয়েছেন স্লাম এরিয়াতে, সেখান থেকে আমাদের সোশ্যাল ওয়ার্কাররা ওনাদেরকে নিয়ে আসেন আমাদের অর্গানাইজেশনে। এনারা কিন্তু শুধুমাত্র যে বিপিএল বিলো পভার্টি লাইন তাই নয়, এনারা এমন একটা হোস্টাইল এনভায়রনমেন্টে ছিলেন, মানে বাড়িতে অ্যাবিউজ হচ্ছে, ছেলে বউ অ্যাবিউজ করছে, খেতে দিচ্ছে না, মানে আজকেই আমি খেতে পাবো কি না, আমার মাথার উপর ছাদ থাকবে কি না, সেইটা নিয়েই আমি সন্দিহান, আমি জানি না, আমি শিওর নই। এইরকম অবস্থা, মানে একদম ফ্রেল ফ্র্যাজাইল ভিকটিম, অ্যাবিউজ ভিকটিম। তারপরে তো আমি দারিদ্র সীমার নিচে, তারপরে আমার লিটারেসি, ফান্ডামেন্টাল লিটারেসি নিয়ে আমি সই করতেও জানি না। তো এইরকম একজন মানুষকে যদি কয়েক ঘন্টার জন্য ওই এনভায়রনমেন্ট থেকে নিয়ে এসে আমাদের অর্গানাইজেশন এনভায়রনমেন্টে রাখা হয়, কিছু ইন্টারভেনশন দেওয়া হয়, এমন কিছু দিকে নিয়ে যাওয়া হয় যাতে করে ওনারা যেভাবে এখন লাইফ কাটাচ্ছেন সেটা একটু চেঞ্জ হবে, একটু ডিগনিফাইড এজিং, একটু গ্রেসফুল এজিং হবে। মানে ওনারা এত বছর ধরে যেটা মানে ওনারা এটা পাবেন এখন, যেটা পাওয়ার কথা, যেটা প্রাপ্য, সেইটুকু যেন ওনারা পান। এইটা করার জন্যই কিন্তু আমাদের ডে কেয়ার সেন্টারে এনাদেরকে আনা হয়। এবারে কী করতে পারি আমরা? হ্যাঁ, আমাদের ভোকেশনাল ট্রেনার আসেন, আমরা মেডিকেল দিকটা দেখি, আমরা নন মেডিকেল দিকগুলো দেখি, এন্টারটেনমেন্ট থাকে, ফিজিওথেরাপি, যোগাসন, এরকম নানান ধরনের ইন্টারভেনশন দেওয়া হয়। কিন্তু সেটাকে ঠিক এগিয়ে নিয়ে যাওয়া, মানে ওনারা তো এখানে আসছেন ডে সেন্টার, সকাল থেকে বিকেলে দিয়ে থাকছেন, বিকেলের পরে আবার চলে যাচ্ছেন বাড়িতে, তো সেটা তো সাস্টেন করছেন, আবার তো সেই একই এনভায়রনমেন্টে ওনারা ফিরে যাচ্ছেন। কোনো কিছু সাস্টেনেবল করতে গেলে আমরা দেখেছি যে এমন কিছু কাজ যেটা ওনারা মোটিভেটেড হয়ে নিজেরাই করবেন। কী ধরনের কাজ না, যে জিনিসগুলো ওনারা পাচ্ছিলেন না, এই খাবার বা শেল্টার, হ্যাঁ, একটুখানি কমফর্ট, এইরকম জিনিস যেগুলো ওনারা পাচ্ছিলেন না, সেই জিনিসই ধরুন খাবার, নিউট্রিশন, সেই জিনিসই যদি ওনারা নিজেরা তৈরি করতে পারেন, প্রোভাইড করতে পারেন আরও মানুষদের জন্য যারা ওনারই মতন, ওনাদেরই পাড়ায় থাকেন, সবার হয়তো ওখানে আনা যাচ্ছে না। তো এইরকম একটা কথা ভেবে আমরা একটা কমিউনিটি কিচেনের কথা ভেবেছিলাম, ভেবেছি অ্যাকচুয়ালি, সেটা কাজ শুরু হয়ে গেছে। যেখানে আমাদের মাসিমারা যিনারা আসছেন আমাদের ডে সেন্টারে, বেনিফিশিয়ারিরা, ওনারাই সবজি কুটছেন, তারপর নানান রকম জিনিস করছেন, করে রান্না বান্না করছেন, একটা কমিউনিটিতে সেটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। কমিউনিটি কোন জায়গাটাতে? অ্যাকচুয়ালি কমিউনিটি কিন্তু যেখানে মার্জিনালাইজ, মানে ওনারা যেখানে থাকেন, এই সব জায়গাগুলোতে কিন্তু বেশি করে এই খাবারগুলো পৌঁছবে। কিন্তু এই যে পৌঁছানো, ওনারা রান্না করতে পারবেন, ওনাদেরকে যদি আমরা রসদ জুগিয়ে দিই, আমাদের জায়গা রয়েছে, আমাদের কিচেন রয়েছে, আমরা যদি রসদ জোগাই তাহলে ওনারা রান্নাটা করছেন। কিন্তু ওটাকে ডেলিভারি কিরম করে দেবেন? ওনাদের পক্ষে সম্ভব না ডেলিভারি দেওয়া। এইখানে যদি যাদের ভাইটালিটি আসে, মানে ইউথ, মানে ইয়াং এজের যে প্রজন্ম, জেনারেশন, যাদের গায়ে শক্তি আছে, তাদেরকেও যদি ইনভলভ করা যায় জাস্ট ডেলিভারিটা দেওয়ার জন্য, খাবারটা পৌঁছে দেওয়ার জন্য, তাহলে করে কিন্তু একটা হোলিস্টিক সিনারিও তৈরি হয়, একটা মডেল তৈরি হয়, যেটা কিন্তু সাস্টেন করবে। ওনারা তৈরি করছেন, ইয়াং এজের ছেলেমেয়েরা পৌঁছে দিচ্ছে, ডেলিভারি দিচ্ছে। এতে করে কী হচ্ছে, ওনারা একটা কাজ করছেন, সেই কাজটা কিন্তু ইয়াং এজের ছেলে মেয়েদেরও কাজে লাগছে। তার কারণ ওরা যে কাজ করবে, ওরা তো কিছু পয়সা পাবে। তো এটা একটা এমপ্লয়মেন্ট সিনারিও তৈরি করে দিচ্ছে। একটা সার্টেন জেনারেশন, এই ইয়াং এজেড, তারা কিন্তু উপকৃত হচ্ছে। বয়স্ক মানুষরা একটা কাজ করছে, তার জন্য বয়স্ক মানুষ উপকৃত হচ্ছে, ইয়াং এজেড এই ছেলে মেয়েগুলো ডেলিভারিটা দিচ্ছে, তাই জন্য দেখুন সলিডারিটি সিনারিও কিন্তু তৈরি হয়ে গেল। দুটো প্রজন্ম হাতে হাত মিলিয়ে যদি এই ধরনের কাজ করতে পারে, এমন কিছু কাজ যেটা দুজনেরই দরকার, সেটা সেই জায়গাটাকে পূর্ণ করা হচ্ছে, সেই জায়গাটাকে মিট করছি আমরা। এই নিডটা, রেসিপ্রোকাল নিডস যদি স্যাটিসফাইড হয়, এমন একটা সিনারিও তৈরি করা, এইটাই কিন্তু আমাদের দরকার এখন। কারণ দেখুন সংখ্যা বেড়ে যাচ্ছে, যতজন মাসিমারা আমাদের এখানে আসেন, আমাদের কিন্তু 1-to-1 কোনো ইন্টারভেনশন দেওয়ার মতন অত রিসোর্স নেই, হিউম্যান রিসোর্সও নেই, ফাইন্যান্সিয়াল রিসোর্সও নেই। সবথেকে বড় কথা আছে হিউম্যান রিসোর্স নেই, কারণ পপুলেশন ওনাদের বাড়ছে, অন্য পপুলেশন কিন্তু কমছে অন্যান্য জেনারেশনের। তো
তো এইরকম আমরা শুধু ইন্টারভেনশন দিয়ে একটা মেডিকেল কেয়ার দিয়ে আমরা ব্যাস আর কিছু করলাম না, তো এইটা কোনো সলিউশন হলো না। একসাথে এগিয়ে যাওয়া মানে একদম মেন স্ট্রিম সোসাইটির মধ্যে ওনাদেরকে যদি ফিরিয়ে আনার কোনো কিছু ভাবা যেতে পারে, সেইটা কিন্তু অ্যাকচুয়াল সলিউশনের দিকে যাবে, সেটাই কিন্তু থেকে যাবে, সেটাই এগোবে, এগিয়ে নিয়ে যাবে। তো তাই জন্য আমাদের মনে হয় যে এখন সবথেকে জরুরি হচ্ছে এই ইন্টারজেনারেশনাল সলিডারিটি, এটা কীভাবে সবথেকে এফিশিয়েন্টলি ইমপ্লিমেন্ট করা যায়। মানে এমন কিছু করা যেটা একটা কাজের মধ্যে, একটা প্রোডাক্টিভ কাজের মধ্যে প্রোডাক্টিভিটি দিচ্ছেন শুধুমাত্র বয়স্ক মানুষরা নন, প্রোডাক্টিভিটি কিন্তু এই ইয়াং জেনারেশনও দিচ্ছে। একে প্রোডাক্টিভিটি আর একজনের উপকারে লাগছে, তাতে করে এই জেনারেশনাল ইন্টিগ্রেশন, যেটা মানে বিভিন্ন প্রজন্ম ইন্টিগ্রেটেড হয়ে এমন কিছু করছে যেটা একই সাথে ওই ইন্টিগ্রেটেড এন্টিটিটাকে এগিয়ে নিয়ে যাবে, আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবে। এইটা করতে গেলে আজকের যুগে বিজ্ঞান, টেকনোলজি এর ইমপ্লিমেন্টেশন খুব জরুরি। কিন্তু সেই ইমপ্লিমেন্টেশন আমরা এমন কোনো গ্যাজেট বা স্মার্ট এলডারলি ওরকম স্মার্ট কেয়ার বা গ্যাজেটের মধ্যে দিয়ে করবো না। আমরা করবো এমনভাবে যাতে করে এই দুই প্রজন্ম, ইয়াং এজ আর ওল্ড এজ, এই দুই প্রজন্ম যাতে করে উপকৃত হয় একই সাথে। যে কাজটা করছে সেই কাজটা যাতে করে আরেকটু সহজ হয়ে যায়, আর যে কাজটা যাতে করে আরেকটু ব্যাপ্তি লাভ করে, মানে আরেকটু ছড়িয়ে যায় ইন্টারনেটের মাধ্যমে, সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে। একটা প্যাটার্ন তৈরি হয়, যে প্যাটার্নটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, থামছে না কোনো সময়। তো এই কটা দিক, ইন্টারজেনারেশনাল বন্ডিং, সোশ্যাল নেটওয়ার্কিং, ইন্টারনেট, স্মার্টফোন, এইগুলোকে একসাথে ভেবে একসাথে যদি কোনো একটা মডেল তৈরি করা যায়, আমার মনে হয় তাতে করেই আমি উপকৃত হব, আমরা এগিয়ে যাব, সমাজ সামনের দিকে এগিয়ে চলবে। ধন্যবাদ। আপনাদের আবার স্বাগত জানাই অনুভব 2.0-তে। ধন্যবাদ ঈপ্সিত চক্রবর্তী আজকের অনুষ্ঠানে বার্ধক্য বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সহজ এবং প্রাঞ্জল ভাষায় সংক্ষিপ্ত সময়সীমার মধ্যে উপস্থাপিত করার জন্য অনেক ধন্যবাদ। এই পর্বটি রেকর্ড ও সংরক্ষণ করা হচ্ছে সিএমআইজি স্টুডিওতে। এই প্রতিষ্ঠানটি গত 3 দশক ধরে প্রবীণ নাগরিকদের সেবার উদ্দেশ্যে কাজ করে আসছে। আমি তানিয়া দত্ত, আজকের পর্বের সঞ্চালক। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সিএমআইজি কর্ণধার ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী এবং আমার সহকর্মী ঈপ্সিত চক্রবর্তী ও পারমিতা দাসকে। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রোতাদের শেষ অবধি আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লেগেছে। ভালো থাকবেন এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।